এ বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। যাচ্ছি তার কাছে। জুনায়েদ, আমরা সরকারের 180 দিনের যে অগ্রগতি এবং তাদের যে পরিকল্পনা সেগুলো নিয়ে রিপোর্ট দেখছিলাম। সেক্ষেত্রে স্পেসিফিক্যালি বললে আপনার কাছে কি কি তথ্য আছে? রবি, আপনাকে ধন্যবাদ। এখন পর্যন্ত যে বিষয়টি দেখা গেছে যে গেল 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের আগে যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল রাষ্ট্র গঠনের জন্য, দেশ গঠনের জন্য, সেই প্রেক্ষিতে যে সরকারটি গঠন হয়েছে এবং 18 ফেব্রুয়ারি থেকে যে যাত্রাটি শুরু হয়েছিল, সেই যাত্রার প্রেক্ষিতে প্রথম 180 দিনকে অনেকটাই মধুচন্দ্রিমা হিসেবেই বিবেচনা করা হয়েছে এবং এই সময়ের মধ্যে সরকার আসলে কী কী করেছেন সেই মূল পয়েন্টগুলো একটু আমরা জেনে নিতে চাই। প্রথমেই যে বিষয়টি দেখা যাচ্ছে যে সরকারের 180 দিনে জবাবদিহিতার মঞ্চে মন্ত্রী উপদেষ্টারা মূলত এই বিষয়টি বেশ আকর্ষণীয় এক ধরনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। খাত সংশ্লিষ্ট যাদের উপরে দেয়া হয়েছিল দায়িত্ব, তারা আসলে কি কি কাজ এখন পর্যন্ত করতে পারলেন, তারা আসলে সেই প্রশ্নের উত্তর নিয়েই আসলে এই মঞ্চে এসেছিলেন। ধ্বংসস্তূপ করা দেশ মেরামত চলছে, এই বিষয়টি মূলত যেটি বলা হয়েছিল বিগত ১.৫ দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে ৫ আগস্ট ২০২৪ পরবর্তী সময়ে যেই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আসলে ধ্বংস করে ফেলা হয়েছিল এবং সেই ধ্বংসস্তূপ থেকেই মূলত দেশ মেরামতের যে প্রক্রিয়া, সেটি কিন্তু বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বারবারই বলেছিলেন যে ক্ষমতায় গেলে, দায়িত্বভার পেলে তিনি এই কাজগুলো করবেন। তারাই এই মন্ত্রী উপদেষ্টারা সেই বিষয়টি আজকে প্রেস ব্রিফিংয়ে তুলে ধরেছেন। নির্বাচনী সব প্রতিশ্রুতি পূরণের চেষ্টা। এখন পর্যন্ত যেই মূল বিষয়গুলো দেখা গিয়েছে সরকারের পক্ষ থেকে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ, খাল খনন সহ বেশ কিছু উদ্যোগ রয়েছে আর্থিক খাতকেও এগিয়ে নেওয়ার জন্য, ভঙ্গুর পরিস্থিতিগুলো ঠিক করার জন্য। সব ধরনের যেই প্রতিশ্রুতিগুলো ছিল সরকারের পক্ষ থেকে নির্বাচনী ইশতেহারে, সেই ইশতেহার অনুযায়ী কিন্তু প্রতিশ্রুতিগুলো পূরণের যে চেষ্টা, সেটি এই 180 দিনে বেশ কিছু যে প্রকল্প পাইলট আকারে তারা শুরু করেছিলেন, সেগুলো মাঠ পর্যায়ে যাচাই বাছাইয়ের ব্যাপার রয়েছে এবং কিভাবে আসলে আরও স্মুথভাবে করা যায় এই প্রতিশ্রুতিগুলো পূরণ, সেই চেষ্টাটিও কিন্তু এই 180 দিনের মধ্যেই বলা চলে যে সরকার নির্বাচনী সব প্রতিশ্রুতি পূরণের চেষ্টা করেছেন। এবং জ্বালানিতে বরাদ্দ 40,000 কোটি টাকা, এই বিষয়টি একটি বিশেষভাবে উল্লেখযোগ্য রাব্বি, কেননা যে বিষয়টি দেখা গেছে যে বর্তমান সরকার দায়িত্বভার নেওয়ার পর থেকেই শুরুতেই কিন্তু জ্বালানি গ্যাস নিয়ে এক ধরনের বড় সংকট হয় মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে, আপনি জানেন। এবং সেই পরিস্থিতি কিছুটা সামলে ওঠার পরপরই কিন্তু নতুন করে আসলে জ্বালানি তেল নিয়ে এক ধরনের এখন জ্বালানি তেল নিয়ে শুরু হয়েছিল, এখন জ্বালানি গ্যাস নিয়ে সেক্ষেত্রে মূলত নির্বাচনী প্রতিশ্রুতির দিকে যদি তাকাই, এই কদিনে কি কি আসলে প্রতিশ্রুতি পূরণ করা সম্ভব হলো? এই বিষয়টিও আমরা পয়েন্ট আকারে একটু দেখে নিতে চাই। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের যে চেষ্টাটি সরকারের পক্ষ থেকে করা হয়েছে, শুরুতেই ছিল ফ্যামিলি কার্ড। নির্বাচনী যে প্রচারণাগুলো করেছেন সারা দেশ জুড়ে বিএনপি চেয়ারম্যান এবং এখন প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি কিন্তু ৭০,০০০ ফ্যামিলি কার্ড এই জুন মাস পর্যন্ত এটি বিতরণ করা সম্ভব হয়েছে সরকারের পক্ষ থেকে। এই ১৮০ দিনের মধ্যে ২১,০০০ কৃষক কার্ড বিতরণ হয়েছে। ধর্মগুরুদের ভাতা, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে যারা দায়িত্বরত রয়েছেন, ইমাম, পুরোহিত, তারা তাদের এই যে ভাতা প্রদানের যে কার্যক্রম, সেটিও কিন্তু দেশব্যাপী তারা শুরু করেছেন পাইলট প্রকল্পের মাধ্যমে। এবং পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের আরও একটি অংশ যেটি ছিল যে কর্মসংস্থান বৃদ্ধির একটি ব্যাপার কিন্তু নির্বাচনী ইশতেহারে ছিল। সেই ইশতেহার অনুযায়ী যেটি দেখা গেছে যে শিক্ষা খাতকে একটি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এবং পাশাপাশি মালয়েশিয়ার যে শ্রমবাজার, এটি লম্বা সময় ধরে বেশ কিছু জটিলতার মাধ্যমে বন্ধ ছিল। প্রথম যেই বিদেশ সফর করেছেন প্রধানমন্ত্রী, তার সফরে মালয়েশিয়ায় কিন্তু শ্রমবাজারটি খোলার যে প্রক্রিয়া, সেটি একটু শুরু হয়েছিল। এখন পর্যন্ত প্রথম যে ৬ মাস, সেটি বলা হয়েছিল যে সরকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০,০০০ কিলোমিটার খাল খনন করা হবে সারা দেশে। এখন পর্যন্ত যে তথ্যটি রয়েছে, প্রায় ৪,০০০ কিলোমিটার খাল খননের যে কাজ, সেটিও এগিয়ে চলেছে এবং বৃক্ষরোপণ এই যে প্রথম বছরের যেই মেয়াদ, সেই মেয়াদের অনুযায়ী কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলছে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এটি শুরু থেকেই বলে আসা হয়েছিল এবং সেই জিরো টলারেন্সের ক্ষেত্রেও কিন্তু সরকারের একটি বড় ধরনের ভূমিকা আমরা এখন পর্যন্ত দেখতে পেয়েছিলাম। সেক্ষেত্রে মুরসালিন, আমরা যদি একটু, সরকারেরও তো নিজস্ব প্রত্যাশা আছে, স্বপ্ন আছে, আবার একই সাথে কিছু চ্যালেঞ্জ রয়েছে। এই দিকটাতে সরকার কতটা নজর দিতে পেরেছে বা তাদের চ্যালেঞ্জ আসলে কি? এখন পর্যন্ত তাদের চ্যালেঞ্জগুলো নিয়ে মূলত যে প্রথম ৬ মাস, এই ৬ মাস আসলে তারা কেমন কাটালেন এবং কিভাবে আসলে সরকারের এই কার্যক্রমগুলো দেখা যাবে, এটি নিয়ে আমাদের সহকর্মী ফারুক ভাই রবিনের একটি প্রতিবেদন রয়েছে। রাব্বি, আমরা প্রতিবেদনটি দেখে নিতে চাই। শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী
আমি আইন অনুযায়ী 17 ফেব্রুয়ারি 2026 আগের সব প্রথা ভেঙে জাতীয় সংসদ ভবনে খোলা মাঠে শপথের মধ্য দিয়ে যাত্রা শুরু তারেক রহমান সরকারের। অজস্র চ্যালেঞ্জ আর আকাশচুম্বী প্রত্যাশা কাঁধে দায়িত্ব নেওয়া সে সরকার পার করল 180 দিন। সরকার গঠনের পরই দ্রব্যমূল্য, বাজার নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নতি, বিদ্যুৎ জ্বালানি সরবরাহ সহ বেশ কিছু বিষয়কে অগ্রাধিকার দিয়ে 180 দিনের কর্মপরিকল্পনা ঠিক করে বিএনপি সরকার। এখন সে সময় পার হওয়ার পর কিভাবে মূল্যায়ন হবে সরকারের 180 দিন? এই সরকার একদিক থেকে অঙ্গীকার, অন্যদিক থেকে বিশাল সমস্যা, চ্যালেঞ্জ নিয়ে কিন্তু দায়িত্ব নিয়েছে। একটা সুশাসিত, দুর্নীতিমুক্ত, জনকল্যাণমুখী একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার, রাষ্ট্র পরিচালনা করার যে সম্ভাবনা, সেটা চট করে 6 মাসে হয়ে যাবে সেটা আশা করাটা কঠিন। তবে যেটা কিছু ইঙ্গিত তো পাওয়া যায়, তাতে আমার কাছে যেটা মনে হয় মোটা দাগে সর্বোচ্চ নেতৃত্ব পর্যায়ে বেশ কিছু দৃশ্যমান অভূতপূর্ব পদক্ষেপ দৃষ্টান্ত স্থাপন করার মতো দেখা যাচ্ছে, যেটি প্রশংসনীয়। বিশ্লেষকরা মনে করেন নানা অনিশ্চয়তা আর অস্থিরতা পেছনে ফেলে নতুন সরকারের দায়িত্ব নেয়ার পর দেশে ফিরেছে স্থিতিশীলতা। অনেক ক্ষেত্রেই প্রকাশ পেয়েছে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের সদিচ্ছা, যার প্রতিফলন 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিন ভাতা, খাল খনন, বৃক্ষরোপণের মতো বেশ কিছু গণমুখী কর্মসূচি। আবার প্রধানমন্ত্রীর সাদামাটা চলাফেরা আর ভিভিআইপি প্রোটোকল সংকুচিত করার মাধ্যমে নতুন নজির গড়েছে সরকার। জবাবদিহিমূলক সরকারের একটা পরিচয় আমরা পেলাম। যতগুলো কমিটমেন্ট ছিল 6 মান্থে, তার ম্যাক্সিমাম এসে মিট করার চেষ্টা করেছে। খাল খনন বলেন, সার দেওয়া বলেন, কৃষকের ঋণ মওকুফ বলেন, ফ্যামিলি কার্ড, এটা বোঝাচ্ছে যে সরকার অনেক বেশি কমিটেড ম্যানিফেস্টোর প্রতি। আবার এই ম্যানিফেস্টোতে কমিটেড মানি হলো সরকার জনগণের প্রতি কমিটেড, জনগণের ভোটটা সে চায় আগামীতেও। বাজেটেও কিন্তু কিছু কিছু তারা প্রতিশ্রুতি দিয়েছে। কর্মসংস্থানের জন্য তারা বলেছে, বিনিয়োগের জন্য বিভিন্ন ধরনের কর সুবিধা এগুলা দিয়েছে। তো এগুলো সবই হচ্ছে যে কিভাবে অর্থনীতিকে চাঙ্গা করা যায়। 180 দিনের এই সরকারকে কঠিন পরীক্ষায় ফেলেছে গ্যাস বিদ্যুতের সংকট। আবার মব কমলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আইন শৃঙ্খলা পরিস্থিতি। বিশ্লেষকরা বলছেন সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি রোধ, কর্মসংস্থান, বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে সরকারকে। চ্যালেঞ্জ কিন্তু ক্রমাগত বাড়ছে। ঝুঁকির মূল সূত্রগুলো একদিক থেকে আমলাতন্ত্র, যারা ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা যেগুলো আছে সেখানে তারা মূল প্রতিবন্ধকের ভূমিকা পালন করছে। অন্যদিক থেকে দ্বিতীয় যে ঝুঁকি সূত্র, সেটা আমি দেখছি রাজনৈতিক দল থেকে, যারা ক্ষমতায় আছেন, ক্ষমতাসীন দল, তারা ভাবছে এটা তো আমাদের পালা। সংস্কার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর সুশাসন প্রতিষ্ঠায় আগামী দিনে এটাই হবে সরকারের পরীক্ষা, যে দুর্নীতির আসল জায়গাগুলো ওগুলোকে ভেঙে দেওয়া। এটাই যদি করতে পারে তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। বেকারত্ব কীভাবে দূর করা যায়, আর্থিক বন্টনটা যেন সঠিকভাবে হয় এবং আইন শৃঙ্খলাটাকে অব্যাহতভাবে উন্নত করা। আপনি যতই উন্নয়নের কাজ করেন, যত ভালো ভালো কাজও করেন, কোনো কিছু টিকবে না যদি মানুষ নিরাপদ বোধ না করে। যেন নিরাপদ বোধ করানোর জন্য যতগুলো কাজ আছে সবগুলো কাজেই ফোকাস করা উচিত। গত 6 মাসে কখনো কখনো দায়িত্বশীল কারো কারো মন্তব্য সরকারের জন্য ছিল বিব্রতকর। এক্ষেত্রে আগামীতেও সতর্ক থাকার তাগিদ বিশ্লেষকদের। পবিত্র একটি দায়িত্ব রয়েছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আমার মূল প্রশ্নে মুরসালিন, সেক্ষেত্রে কতটা আসলে চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হলো, আর ইতিবাচক দিকগুলোই বা কি ছিল সরকারের? তবে এখন পর্যন্ত যেই প্রতিবেদনটি আমরা দেখলাম, প্রতিবেদনের আলোকে আমরা যদি আবারও একটু মূল পয়েন্টের দিকে ফিরে যাই, ইতিবাচক বা নেতিবাচক যেটি বলেন, যদি চ্যালেঞ্জ বলি আর কি, সেই অর্থে সরকারের চ্যালেঞ্জ ও প্রত্যাশা যেটি দেখা গেছে যে ফিরেছে স্থিতিশীলতা, কমেছে মব সহিংসতা। আজ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও কিন্তু এই বিষয়টি বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই তারা অনুকূলে নিয়ে আসতে পেরেছেন। তবে জনগণের যে প্রত্যাশা, সেই জায়গাটি আসলে এখনও তারা যেতে পারেননি। 180 দিনের হিসেবে সময়টি পুরোপুরি একে প্রত্যাশা পূরণ করাটাও আসলে কিছুটা কঠিন, সেই অর্থেই আসলে বিবেচনা করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর সাদামাটা চলাফেরায় নতুন নজির, এই বিষয়টি বেশ জনসাধারণের মধ্যে কিন্তু দেখা গেছে। শুধুমাত্র রাজধানীতেই নয়, রাজধানীর বাইরেও প্রধানমন্ত্রী যখন যাচ্ছেন সরকারের বিভিন্ন কর্মসূচিতে উদ্বোধন করতে বা খাল খনন, বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচিতে যাচ্ছেন, সেখানে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নিজেই কিন্তু কোথাও বাস থামিয়ে শিশুদের সাথেও কথা বলছেন, বা তার দৃষ্টিতে যদি ভিন্ন ধর্মী কোনো কর্মী অথবা সাধারণ কোনো মানুষের কোনো কিছু নজরে পড়ে, তিনি তার সাথে কিন্তু শুভেচ্ছা বিনিময় করছেন। এই বিষয়গুলো বেশ নজর কেড়েছে এবং সিগন্যাল পয়েন্টে তিনি নিজেই সিগন্যাল মেনে চলছেন। এটিও কিন্তু নিজে গাড়িও চালাচ্ছেন, নিজে গাড়ি চালাচ্ছেন, নিজের সহধর্মিণীকে নিয়ে গাড়ি চালাচ্ছেন, বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন। পাশাপাশি
সরকারের বিভিন্ন দপ্তরে যারা দায়িত্ব রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু সাধারণত দপ্তর আমাদের দেশে সংশ্লিষ্ট এরকম নজির দেখা হ্যাঁ যায় সেই জায়গাটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং এখন যদি আসি চ্যালেঞ্জের জায়গাটিতে, জ্বালানি সংকটে নতুন পরীক্ষার সামনে সরকার, এটি আসলে এর আগেই আমি বলেছি যে সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে যে বিষয়টি দেখা গেছে যে প্রথমে তেল এবং এখন গ্যাস, বিদ্যুৎ সংকটটাও একটু বড় আকারে কিন্তু চলে এসেছে। পাশাপাশি বিনিয়োগ এবং সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ, এই জায়গাগুলোতে কিন্তু সরকারের একটি চ্যালেঞ্জ এখন পর্যন্ত রয়ে গেছে। মুরসালিন, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। রাব্বি, আপনাকে ধন্যবাদ। সরকারের 180 দিন কেমন ছিল, কতটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে এগোতে হয়েছে এবং সামনে আসলে সরকারের কাছে প্রত্যাশাই বা কি আর ইতিবাচক কি কি কাজ করা হয়েছে এই 180 দিনে, এসব নিয়ে দেখছিলাম, রিপোর্ট করছিলাম, আলোচনা যুক্ত হয়েছিলেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ।